আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার বই থেকে একটি র্যামিলের সমাধান দেখাবো। আমি তোমাদের প্রতিটা লেনদেন এখানে ব্যাখ্যা সহকারে, যে এটা কেন ডেবিট দিকে যাবে আর কেন ক্রেডিট দিকে যাবে, ব্যাখ্যা সহকারে এখানে উপস্থাপন করব। তবে সবার আগে যে বিষয়টি আমাকে মাথায় রাখতে হবে, অবশ্যই র্যামিল করার জন্য কিছু নিয়ম আছে। তার মধ্যে প্রথম যে সূত্র, যাবতীয় ব্যয় এবং সম্পদ র্যামিলের ডেবিট দিকে যাবে এবং যাবতীয় আয় দায় মালিকানা সত্ত্ব র্যামিলের ক্রেডিট দিকে যাবে। এর বাইরেও কিন্তু আমাদের আরো কিছু নিয়ম কিন্তু আছে। সেই নিয়ম যখন আমাদের সামনে আসবে অঙ্কের মধ্যে, আমরা অবশ্যই সেটার ব্যাখ্যাকারে এখানে উপস্থাপন করব। প্রথম যে লেনদেনটি এখানে দেওয়া আছে, সাধারণ সঞ্চিতি 2800 টাকা, এটা কিন্তু একটা মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এর পরবর্তী যে লেনদেন সেটা দেয়া আছে সুনাম 25,000 টাকা, এটা সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন প্রাপ্ত লভ্যাংশ 500 টাকা, প্রাপ্ত মানে পাওয়া গিয়েছে, এটা আয় হিসেবে ক্রেডিট দিকে যাবে। বকেয়া মণিহারি 3,500 টাকা, আমার খরচ এবং আয় উভয় প্রকার লেনদেনে কিন্তু বকেয়া হতে পারে এবং এই কারণে ব্যাখ্যাটা কিন্তু পরিবর্তন হয়। খরচ বকেয়া হলে দায়, কিন্তু আয় বকেয়া হলে কিন্তু সম্পদ। মণিহারি কিন্তু এটা খরচ ব্যবসার জন্য, যেহেতু এটা খরচ, তাই খরচ বকেয়া হলে দায় হবে এবং দায় হিসেবে এটাকে আমার র্যামিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। এর পরবর্তী লেনদেন অবলেখকের কমিশন, অর্থাৎ যাদের মাধ্যমে কোম্পানির শেয়ার বিক্রি করে, এই কাজের জন্য তাকে একটি কমিশন প্রদান করতে হয়। কিন্তু এই অবলেখকের কমিশন হল অলেখ সম্পদ। এই অলেখ সম্পদ হোক আর স্থায়ী সম্পদ হোক, আমার কিন্তু সম্পদ মানে কিন্তু সেটা ডেবিট দিকে যাবে। তার মানে অবলেখকের কমিশন 2600 টাকা, এটা সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। এরপরে লভ্যাংশ সমতাকরণ তহবিল 2,300 টাকা। আমরা জানি যে ভবিষ্যতে যাতে কোম্পানির সুনাম নষ্ট না হয়, যাতে সে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারে, এর জন্য আগে থেকেই
এই লভ্যাংশ সমতাক্রম তহবিল তৈরি করা হয় এবং এটা প্রতিষ্ঠানের নিট যে মুনাফা এখান থেকে এই তহবিলটা তৈরি করা হয়, যার ফলে লভ্যাংশ সমতাক্রম তহবিল এটি মালিকানা সত্ত্ব এবং মালিকানা সত্ত্ব হিসেবে এটাকে রেমিলের ক্রেডিট দিকে উপস্থাপন করতে হবে। এরপরে যেটা আছে কলকবজা ও সংস্থাপন ব্যয় 5,000 টাকা। কলকবজা সংস্থাপন ব্যয় অবশ্যই সম্পদ, স্থায়ী সম্পদ এবং রেমিলের ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন শেয়ার অবহার। আমরা জানি শেয়ার অবহার অর্থ হলো শেয়ারের যে একটা লিখিত মূল্য থাকে সেই লিখিত মূল্যের থেকে কম মূল্যে শেয়ার বিক্রয় করা হয়। যে কয় টাকা কম মূল্যে শেয়ারটি বিক্রয় করা হলো সেই কয় টাকা হলো অবহার। এটা অলিক সম্পদ। শেয়ার যে অবলক্ষিত কমিশন এটা যেরকম অলিক সম্পদ, শেয়ার অবহারটা অলিক সম্পদ এবং রেমিলে সেটা ডেবিট দিকে যাবে। এরপর বলা আছে নিট ক্রয়। নিট ক্রয় 20,000 টাকা, এটা অবশ্যই রেমিলের ডেবিট দিকে যাবে। এরপরে যেটা বলা আছে যে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা জানি স্বাভাবিক যে নিয়মটা, আমরা বছরের শুরুতে যে মজুত পণ্য থাকে সেটাই কিন্তু অন্তর্ভুক্ত করতে হয়। সমাপনী মজুত পণ্য রেমিলে আসবে না। এখন যদি আমাদের অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তখন এই নিয়মটা পরিবর্তন হবে। তখন বছরের শুরুতে যেটা মজুত পণ্য দেওয়া থাকে প্রারম্ভিক মজুত পণ্য, এটা আসবে না, তখন সমাপনী মজুত পণ্য দেখাতে হবে। তবে এখন প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, এটা রেমিলের ডেবিট দিকে যাবে। এরপরে পুঞ্জীবিত অবচয় 4,000 টাকা। পুঞ্জীবিত অবচয় হলো সম্পদ হ্রাস করে, যার ফলে সম্পদ হ্রাস পাওয়ার কারণে এটিকে বিপরীত সম্পদ হিসেবে আমাকে রেমিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। স্বাভাবিক হলে সম্পদ কিন্তু রেমিলের ডেবিট দিকে যায়, কিন্তু সম্পদ যখন হ্রাস পাবে তখনই কি ডেবিট দিকে যাবে? অবশ্যই না, তখন আমাকে রেমিলের ক্রেডিট দিকে সেটা দেখাতে হবে। এরপর আছে সমাপনী মজুত পণ্য, সেটা রেমিলে আসবে না। তারপরে প্রতিপূরক তহবিল 3,200। এটা প্রতিষ্ঠানের নিট মুনাফা থেকে তৈরি করা হয় ভবিষ্যতে
যে দায় দেনা আছে সেটা পরিশোধ করার জন্য দীর্ঘমেয়াদী দায় দেনা যেটা আছে, তো এটার পরে মালিকদের দাবি থাকে। কারণ তহবিলের টাকা যেহেতু নিট মুনাফা থেকে তৈরি করা হয়েছে, এটা কিন্তু তোমার মালিকানা সত্ত্ব হিসেবে এটা আমাদের ক্রেডিট দিকে উপস্থাপন করতে হবে এই তহবিলটা। সর্বশেষ ইকুইপমেন্ট মানে সরঞ্জাম 30,000 টাকা, এটা সম্পদ হিসেবে র্যামিলের ডেবিট দিকে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জায়গা রেখে এখানে দাগ দিয়েছি, কারণ অনেক সময় কিন্তু র্যামিলটা কিন্তু নাও মিলতে পারে, যার ফলে এখানে আমি যদি অনিশ্চিত বা গরমিল হিসাবটা আসে তখন সেটা আমাকে দেখাতে হবে। $25,000, 2,600, 5,000, 1,000, 20,000, 15,000, 30,000, এখানে এসেছে 98,600। এখন ক্রেডিট দিকে টাকাটি দেখি, 2,800 যোগ 500 যোগ 3,500 যোগ 2,300 যোগ 4,000 যোগ 3,200। এখানে আমার টাকাটি এসেছে 16,300। দেখি একটু টাকার পরিমাণটা দেখি। সাধারণ সঞ্চিত 2,800, প্রাপ্ত লভ্যাংশ এখানে 500, তারপরে বকে মনিহারি 3,500, লভ্যাংশ সমতাকরণ তহবিল 2,300, 4,000 টাকা পঞ্জীবিত অবচয় এবং 3,200 টাকা প্রতিপূরক তহবিল। দেখতে পাচ্ছ আমার ক্রেডিট দিকে মাত্র 16,300 টাকা। এখন আমার ক্রেডিট দিকে কিন্তু গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাব এটা কিন্তু নিয়ম অনুযায়ী লেখার কথা, কিন্তু আমি এখানে গরমিল বা অনিশ্চিত আমি কিন্তু কোনোটাই কিন্তু লিখবো না। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কের কিন্তু কোথাও মূলধন কিন্তু দেয়া নেই। আমরা যে কটা লেনদেন এখানে উপস্থাপন করেছি, একটা লেনদেনে কিন্তু মূলধন কিন্তু আমাদের দেয়া নেই। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে নিয়ম হলো, যদি আমাদের কখনো ক্রেডিট দিকে ঘাটতি আসে, ডেবিট দিকে থেকে যদি কখনো ক্রেডিট দিকে ঘাটতি আসে, তখন অনিশ্চিত হিসাব লেখার পূর্বে আমাদের দেখতে হবে অঙ্কে মূলধনটা দেয়া আছে কিনা। যদি অঙ্কে মূলধন দেয়া না থাকে তখন আমাদের অনিশ্চিত হিসাবের পরিবর্তে এখানে মূলধন আর এই কথাটি আমাদের লিখতে হবে। আর যদি অঙ্কে মূলধন দেয়া থাকে কিন্তু তারপরেও ক্রেডিট দিকে আমাদের ঘাটতি চলে এসেছে, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে অনিশ্চিত বা গরমিল হিসাবটা ব্যবহার করতে পারবো। আমি আবারও বলছি, যদি কখনো ক্রেডিট দিকে ঘাটতি হয় তাহলে অঙ্কের মধ্যে আমাকে দেখতে হবে যে মূলধন নামে কোনো লেনদেন দেয়া আছে কিনা। যদি মূলধন দেয়া না থাকে তাহলে ক্রেডিট দিকের যে ঘাটতি ওইটাকে মূলধন হিসেবে আমাদেরকে স্থানান্তর করতে হবে। আর যদি মূলধনও দেয়া থাকে, কারণ মূলধন তো ক্রেডিট দিকে যায়, তারপরেও ক্রেডিট দিকে আমাদের ঘাটতি চলে এসেছে, তখন সেক্ষেত্রে আমরা অনিশ্চিত বা গরমিল হিসাবে এই কথাটি ব্যবহার করতে পারবো। এটা শুধুমাত্র ক্রেডিট দিকের ক্ষেত্রে। আর ডেবিট দিকে যদি আমাদের কখনো ঘাটতি হয়
যেটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেবিট দিকে ঘাটতি হলে নিশ্চিন্তে আমরা অনিশ্চিত বা গরমিল হিসাবটা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমার ডেবিট দিকে এসেছে 98,600। এই 98,600 টাকা থেকে আমি 16,300 টাকা মাইনাস করলাম, 82,300। এই সম্পূর্ণ টাকাটাই মূলধনের ঘরে আমাকে দেখাতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আগামীতেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তবে সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো।